প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বাংলা লক্ষ লক্ষ অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। যুবশক্তি ভরসা যোজনার পোর্টাল খুলবে কবে, কিভাবে আবেদন? যোগ্য কর্মহীন যুবক যুবতীরা জানুন। বড় সমস্যা, মিলছে না বার্থ ডেথ সার্টিফিকেট বিভাগে শত শত পরিবার। 2 দশকের নজির, একসঙ্গে 8 নতুন বিচারপতি পাচ্ছেন কলকাতা হাইকোর্ট। সালমানের বাগলই কর্তব্যরত পুলিশ কর্মীর আচমকা মৃত্যু, তোলপাড় বান্দ্রা। পাঁচিল টপকে বাড়িতে ঢুকে মহিলাকে গণধর্ষণের অভিযোগ বীরভূমে। বিষ পান করে আত্মহত্যার চেষ্টা, নির্যাতিতার ধৃত 1। 10 ফুট গভীর খাদে পড়ে গেল যাত্রী বোঝাই বাস, হিমাচলের চম্বায় মৃত 7, আহত 11 জন। স্মার্ট পিডিএস চালু, সার্ভার বিভ্রাটে রেশন বন্টনের সমস্যা, খাদ্য সচিবকে চিঠি ডিলারদের। গ্রাম আছে, গ্রামবাসীও আছে, তবু সরকারি খাতায় অস্তিত্ব নেই খালসের। জনগণনায় কি হবে? 1-2 দিন নয়, 12 বছর স্কুলে না গিয়ে মাসে মাসে বেতন তুলেছেন, অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। অনলাইনে বন্ধুত্ব তথ্য চুরি অ্যাপ যে হানি ট্র্যাপের ফাঁদে পড়ে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য শেয়ার করতে বাধ্য হন আইএএফ অফিসার। স্কুলে মোবাইল ব্যবহার অতীত, এবার কড়াকড়ি পথে মধ্যশিক্ষা পরিষদ, জারি বিজ্ঞপ্তি। ঘরাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, দুর্যোগের গ্রাসে দক্ষিণবঙ্গ। অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি এই জেলায়। বিরাট বিপদে মমতা, কালীঘাট তৃণমূলের হেভিওয়েট নেতাকেই থানায় তলব, ভয়ঙ্কর অভিযোগ, তোলপাড় রাজ্য। চন্দ্রনাথ রথ হত্যা মামলায় সিবিআইয়ের চার্জশিটে ভয়ঙ্কর তথ্য, কেন মরল শুভেন্দুর আত্মসহায়ককে, কবে মারতে চেয়েছিল, 11 খুনের কে কোন দায়িত্বে ছিল। অ্যাম্বুলেন্সে হেল্পার থেকে কোটিপতি, পার্থভূমি ঘনিষ্ঠ নৈহাটির ডন শরতের উত্থান যেন সিনেমা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। শুভেন্দু সরকার গঠনের পর রাজ্যে চালু হয়েছে একাধিক প্রকল্প। এই তালিকায় অন্যতম চর্চিত নাম যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। সরকার গঠনের পরে পূর্বতন সরকারের যুবশক্তি প্রকল্পের নাম বদলে যুবশক্তি ভরসা প্রকল্প করার ঘোষণা করেছে রাজ্য সরকার। একই সঙ্গে দ্বিগুণ করা হয়েছে এই প্রকল্পের টাকা। এই প্রকল্পের অধীনে বেকার যুবক যুবতীরা 2000 থেকে 3000 টাকা পাবেন মাসে মাসে, যা আগের সরকারের আমলে প্রায় ডবল। তবে এখনো পর্যন্ত রাজ্যে কার্যকর হয়নি যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে জানা যাচ্ছে অক্টোবরে চালু হতে পারে এই প্রকল্প। এর মধ্যে যোগ্যতার অরিজিনাল ও প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ভিড় বাড়ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের। বিশ্ববিদ্যালয়গুলোতে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদনের জন্য আগেভাগেই সার্টিফিকেট সংগ্রহ করতে শুরু হয়েছে যুবকদের। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা। সরকার গঠনের পর এক এক করে যাবতীয় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। ইতিমধ্যে এই নিয়ে প্রশাসনিক স্তরে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের দাবি, আগের প্রকল্পগুলির তুলনায় যুবশক্তি অনেক বেশি সুবিধাজনক হবে। শুধু প্রকল্পের কাঠামো নয়, আর্থিক সহায়তার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সেই সঙ্গে থাকছে চাকরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা। আগের সরকারের আমলে যুবশ্রী এবং যুবসাথী উভয় প্রকল্পে উপভোক্তারা মাসে 1500 টাকা করে পেতেন। 2013 সালে যুবশ্রী প্রকল্প চালু করা হয়েছিল শিক্ষিত বেকারদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে। এমপ্লয়মেন্ট ব্যাংক নামে নথিভুক্ত করা বেকারদের জন্য নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে এই সুবিধা দেওয়া হতো। পরবর্তীতে বিধানসভা নির্বাচনের আগেই চালু হয় যুবসাথী প্রকল্প। নির্বাচনী প্রচারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে বেকার ভাতার পরিমাণ দ্বিগুণ করা হবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে শুভেন্দু অধিকারী। চলতি বাজেটে যুবশক্তি প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই অনুযায়ী কর্মহীন স্নাতক যুবক যুবতীরা মাসে 3000 টাকা করে পাবেন। অন্যদিকে যারা স্নাতক নন কিন্তু কর্মহীন, তারা মাসিক 2000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড থাকবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীদের প্রকৃত আর্থিক ও কর্মসংস্থানের অবস্থা যাচাই করতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। তাই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা তৈরি হবে। অর্থাৎ শুধুমাত্র আবেদন করলেই প্রকল্পের সুবিধা মিলবে না, উপযুক্ত যাচাইয়ের পর ভাতা দেওয়া হবে। প্রকল্পের সম্পূর্ণ দায়িত্ব থাকবে রাজ্যের যুব কল্যাণ দপ্তরের কাছে। যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খা জানিয়েছেন, যতদিন পর্যন্ত কোনো কর্মহীন যুবক বা যুবতী কর্মসংস্থান হচ্ছে না, ততদিন সরকার তাদের পাশে থাকবে। তার কথাই, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মাসে 2000 অথবা 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
যুবশক্তি প্রকল্পের প্রাথমিক যোগ্যতা, আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 21 থেকে 40 বছর। বেকার স্নাতকদের মাসে 3,000 টাকা এবং অন্যান্য যোগ্য বেকারদের 2,000 টাকা আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে পারে। অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। কিভাবে আবেদন করবেন? যুবশক্তি ভরসা কার্ড নিয়ে তরুণ তরুণীদের মধ্যে আগ্রহ বাড়ছে, তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অনলাইন আবেদন পোর্টালেও খোলা হয়নি। অর্থাৎ বর্তমানে যুবশক্তি ভরসা কার্ডের জন্য কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না। তবে আবেদন শুরু হলে যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে অনেক শিক্ষিত বেকার যুবকরা আগেভাগে প্রয়োজনীয় শিক্ষাগত নথি সংগ্রহ করে রাখছেন। কবে চালু হবে পোর্টাল? সরকারি সূত্রের খবর, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দুর্গাপুজোর আগেই চালু হতে পারে এই যুবশক্তি প্রকল্পের অনলাইন পোর্টাল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে কর্মহীন যুবক যুবতীদের 2,000 টাকা থেকে 3,000 টাকার মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। পুজোর আগেই পোর্টাল চালু হলে আবেদন প্রক্রিয়া দ্রুত শুরু হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। রাজ্য সরকারের আশা এই প্রকল্প কর্মহীন যুব সমাজকে আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেবে এবং চাকরি না পাওয়া পর্যন্ত ন্যূনতম সহায়তা নিশ্চিত করবে। কলকাতা পুরসভার জন্ম মৃত্যু সংক্রান্ত অনলাইন পোর্টাল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। শেষকৃত্য হয়ে গেলেও মিলছে না ডেথ সার্টিফিকেট, আবার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এর ফলে পেনশন, ব্যাংক, বিমা, পাসপোর্ট সহ একাধিক জরুরি কাজ আটকে যাচ্ছে। পুরসভার দাবি কিছু নথি নিয়ে তদন্ত চলায় আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছিলেন শিলাদিত্য লাহিড়ী। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার পরও তিনি এখনও ডেথ সার্টিফিকেট পাননি। শুধু তাই নয়, যে অনলাইন লিঙ্কের মাধ্যমে সার্টিফিকেট পাওয়ার কথা সেটিও এখনও তার মোবাইলে পৌঁছায়নি। শিলাদিত্য জানান, বাবা শ্রাদ্ধের পর মাকে নিয়ে বেঙ্গালুরু ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ডেথ সার্টিফিকেট ছাড়া প্রয়োজনীয় কাজ করা সম্ভব নয়। তাই তাকে বাধ্য হয়ে কলকাতাতেই অপেক্ষা করতে হচ্ছে। শ্মশানে খোঁজ নিতে গেলে সেখান থেকে পুরসভায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে একটি ফোন নম্বর দিয়ে পরে যোগাযোগ করতে বলা হচ্ছে। একই সমস্যার মুখে পড়েছেন বালিগঞ্জের বাসিন্দা পরাগ সেনও। তার এক আত্মীয়ের মৃত্যু হয়েছিল কয়েকদিন আগে। কেওড়াতলা শ্মশান থেকে তার শুধু শেষকৃত্যের খরচের রসিদ দেওয়া হয়েছে। পরে ডেথ সার্টিফিকেটের জন্য পুরসভার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ডেথ সার্টিফিকেট না থাকলে মৃত ব্যক্তির পেনশন সংক্রান্ত কাজ, ফ্যামিলি পেনশন চালু করা, বিমার টাকা পাওয়া, ব্যাংকের আমানত তোলা বা সম্পত্তি সংক্রান্ত নানা কাজ করা যায় না। ফলে বহু পরিবার এখন সমস্যায় পড়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কেওড়াতলা শ্মশানে প্রতিদিন প্রায় 80 থেকে 100টি এবং নিমতলা শ্মশানে 100 থেকে 120টি দেহ দাহ করা হয়। এছাড়া অন্যান্য শ্মশান মিলিয়ে কলকাতায় প্রতিদিন প্রায় 250টি শেষকৃত্য হয়, কিন্তু জুলাইয়ের শেষ দিক থেকে কারো হাতে ডেথ সার্টিফিকেট পৌঁছচ্ছে না বলে অভিযোগ। শুধু ডেথ সার্টিফিকেট নয়, একই অবস্থা বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে। কলকাতা পুরসভার বিভিন্ন অফিসে প্রতিদিন বহু আবেদন জমা পড়লেও মানুষ সার্টিফিকেট হাতে পাচ্ছেন না। মানিকতলার বাসিন্দা রাজা সরখিল জানান, মেয়ের পাসপোর্ট নবীকরণের জন্য প্রায় 1 মাস আগে ডিজিটাল বার্থ সার্টিফিকেটের আবেদন করেছিলেন, এখনও সেই নথি পাননি। পুরো আধিকারিকদের বক্তব্য, জন্ম ও মৃত্যুর নথি সংক্রান্ত পোর্টাল বর্তমানে বন্ধ রয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় জমা পড়া কিছু জন্ম ও মৃত্যু সংক্রান্ত নথি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় পুলিশ তদন্ত শুরু করেছে। সেই কারণেই পোর্টাল বন্ধ রাখা হয়েছে বলে দাবি। এদিকে প্রতিদিন পুরসভার সদর দপ্তর ও বিভিন্ন ব্যুরো অফিসে সার্টিফিকেটের খোঁজে মানুষের ভিড় বাড়ছে। শুধু কলকাতা নয়, সল্টলেক সহ রাজ্যের অন্য জায়গাতেও একই সমস্যা দেখা দিয়েছে। পুরসভার একটি সূত্রের দাবি, আগামী 10ই আগস্টের মধ্যে পোর্টাল ফের চালু হতে পারে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা করা হয়নি। ফলে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। কলকাতা হাইকোর্টে একসঙ্গে 8 জন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন মিলেছে। গত প্রায় 2 দশকে একসঙ্গে এতজন বিচারপতি নিয়োগের ঘটনা খুব একটা দেখা যায়নি। সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত 12 মে বিচারপতি পদে নিয়োগের জন্য 9 জন আইনজীবীর নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছিল। সেই তালিকার মধ্যে 8 জনের নামেই শেষ পর্যন্ত অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি ভবন। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার নতুন বিচারপতিরা শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে। এর ফলে কলকাতা হাইকোর্টে দীর্ঘদিনের বিচারপতির সংকট কিছুটা হলেও কমবে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। যারা নতুন বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন তারা হলেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং রেশাদ মেদোরা। বর্তমানে নতুন নিয়োগ কার্যকর হলে কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে 49 হবে।
যদিও আদালতের অনুমোদিত বিচারপতির সংখ্যা 72, ফলে এখনও বেশ কয়েকটি পদ খালি থাকবে। বিচারপতি নিয়োগ দ্রুত করার দাবি দীর্ঘদিন ধরে উঠছিল, কারণ কলকাতা হাইকোর্টের মূল বেঞ্চের পাশাপাশি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চও নিয়মিত চালু রয়েছে। সেখানে নির্দিষ্ট সময় অন্তর বিচারপতিদের দায়িত্ব পালন করতে যেতে হয়। একইভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে বিচারপতিদের পাঠাতে হয়। ফলে আদালতের কাজ নির্বিঘ্নে চালাতে পর্যাপ্ত বিচারপতি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। যতই নিরাপত্তারক্ষী রাখুক না কেন, সলমানকে খুন করবেই। 23 সালে সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে হুমকি ছুড়েছিলেন গ্যাংস্টার গোল্ডি ব্রার। এরপর 24 সাল থেকে নতুন করে বিষ্ণুই দৌরাত্ম্য শুরু হয়েছে। সে বছর সলমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভোররাতে গুলিবর্ষণ করে বিষ্ণুইয়ের 2 সদস্য। তারপর থেকে বাংলো সহ নিজের নিরাপত্তা বাড়িয়েছিল ভাইজান। সর্বত্র বহুমূল্য বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘুরতে হয় তাকে। এমনকি 24 ঘন্টা Y+ ক্যাটাগরি নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে থাকেন। এবার সপ্তাহান্তের সকালে আচমকাই দুঃসংবাদ, সলমানের বাংলায় কর্তব্যরত এক পুলিশ কর্মীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সেলেব পাড়ায় উদ্বেগ। যতই নিরাপত্তারক্ষী রাখুন না কেন, সলমানকে খুন করবই। 23 সালে সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে হুমকি ছুড়েছিল গ্যাংস্টার গোল্ডি ব্রার। এরপর 24 সাল থেকে নতুন করে বিষ্ণুইদের দৌরাত্ম্য শুরু হয়েছে। সে বছর সলমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভোররাতে গুলিবর্ষণ করে বিষ্ণুইদের 2 সদস্য। তারপর থেকে বাংলো সহ নিজের নিরাপত্তা বাড়িয়েছিল ভাইজান। সর্বত্র বহুমূল্য বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘুরতে হয় তাকে। এমনকি 24 ঘন্টা Y+ ক্যাটাগরি নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে থাকেন। এবার সপ্তাহান্তের সকালে আচমকাই দুঃসংবাদ, সলমানের বাংলায় কর্তব্যরত এক পুলিশ কর্মীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সেলিপাড়ায় উদ্বেগ। 24 সালে হামলার ঘটনার পর থেকে সলমান খানের বান্দ্রার বাংলোর নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ প্রশাসন। কারণ ভাইজান সহ তার ঘনিষ্ঠদের খুনের হুমকি দেওয়া হচ্ছে গত 2 বছর ধরে। ঠিক কী ঘটেছে? বলিউড মাধ্যমে সূত্রে খবর, গণেশ রাউতে নামে জনৈক পুলিশকর্মী সলমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন, যিনি আদতে মুম্বাই পুলিশের কর্মী। শুক্রবার সন্ধ্যে 6টা নাগাদ আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। মুম্বাই পুলিশের এক আধিকারিক জানান, গ্যালাক্সির বাইরে দায়িত্ব পালনকালে বুকে অসহ্য যন্ত্রণা অনুভব করেন তিনি। এরপর তড়িঘড়ি তাকে নিকটবর্তী ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশি সূত্রে খবর, হাসপাতালের তরফে জানানো হয়েছে 41 বছর বয়সী ওই পুলিশকর্মীর আদতে হৃদরোগে মৃত্যু হয়েছে। এদিকে 24 সালে হামলার ঘটনার পর থেকেই সলমান খানের বান্দ্রার বাংলোর নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ প্রশাসন। কারণ ভাইজান সহ তার ঘনিষ্ঠদের খুনের হুমকি দেওয়া হচ্ছে গত 2 বছর ধরে। সে বছর 10-এর রাত দিন মুম্বাইয়ের তাবুত কংগ্রেস এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়, যিনি সলমান খানের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। এই সিদ্দিকের সুবাদে শাহরুখ খানের সঙ্গে সলমানের দীর্ঘদিন ঝামেলা মিটেছিল। সেই নেতাকে খুন করে ভাইজানকে ফের সতর্ক করে বিষ্ণুই গোষ্ঠী। এবার সলমান ঘনিষ্ঠদের অনেকে খুনের হুমকি পেয়েছেন। সেই প্রেক্ষিতে এবার সলমানের বাংলায় কর্তব্যরত পুলিশকর্মীর আচমকা মৃত্যুতে বিষ্ণুই যোগের আশঙ্কা করেছিলেন অনেকে। তবে পরে জানা যায় হৃদরোগেই মৃত্যু হয়েছে এই পুলিশকর্মীর। গভীর রাতে বাড়ি পাঁচিল টপকে ভিতরে ঢুকে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। গ্রামেরই কয়েকজন যুবকের বিরুদ্ধে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত নির্যাতিতা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই নিয়ে শোরগোল বীরভূমের নানুর থানা এলাকায়। ঘটনাটি গত 5ই আগস্ট গভীর রাতের। পুলিশে অভিযোগ দায়েরের পর শনিবার তা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত 5ই আগস্ট রাত 12টা থেকে 1টার মধ্যে কয়েকজন তাদের বাড়ির পাঁচিল টপকে বাড়িতে ঢোকেন। ওই সময় বাড়ির অদূরে শৌচাগারে যাওয়ার জন্য বেরিয়েছিলেন পরিবারের মহিলা সদস্য। তার মুখ চেপে ধরে খানিকটা দূরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। অভিযুক্তদের হাতে অস্ত্র ছিল। চিৎকার চেঁচামেচি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় মহিলাকে। ওই ঘটনা যখন ঘটেছে, মহিলার স্বামী তখন বাড়িতেই ছিলেন। তিনি গোঙানি শুনে ঘর থেকে বেরিয়ে আসেন। তখন অভিযুক্তরা পালিয়ে যান বলে দাবি। স্বামীর দাবি, আগেও তার শ্লীলতাহানির চেষ্টা করেছেন গ্রামের কয়েকজন যুবক। সামাজিক সমাধানের ভয় এবং লজ্জায় তার স্ত্রী প্রথমে বলতে পারেননি। অভিযোগ, এই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নির্যাতিতা বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে মানসিকভাবে তিনি বিপর্যস্ত বলে খবর। পরিবারের দাবি, হাসপাতালে গিয়ে অভিযুক্তদের পরিবারে কেউ হুমকি দিয়ে যাচ্ছেন। পুলিশের দায়ের করা অভিযোগ প্রত্যাহার না করলে 2 সন্তানকে মেরে ফেলার কথা বলা হয়েছে। এই বিষয়টি পুলিশকে জানিয়েছে নির্যাতিতার পরিবার। পুলিশ জানিয়েছে ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা। বাকি অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে। পাশাপাশি হুমকির বিষয়টি আলাদা করে খতিয়ে দেখা হচ্ছে। হিমাচল প্রদেশের চম্বাই শনিবার সকালে বাস দুর্ঘটনায় মৃত্যু হলো 7 যাত্রীর। আহত হয়েছেন 11 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল 6:30 নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এটি একটি বেসরকারি বাস বৈরাগড় থেকে চেম্বা যাচ্ছিল। সেটি বাসের চালক এবং কন্ডাক্টর মিলিয়ে মোট 18 জন ছিলেন। বৈরাগড় তিশা রোড ধরে যাচ্ছিল বাসটি। বৈরাগড় থেকে প্রায় 3 কিলোমিটার যাওয়ার পর চালুজের কাছে একটি পাহাড়ি বাঁকে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক। এরপরই সেটি উল্টে যায়, 100 ফুট নিচে গিয়ে পড়ে। বাসের ভিতরে আটকে পড়েন যাত্রীরা। পুলিশ জানিয়েছে বাসের ছাদ নিচের দিকে ছিল, বাসের চাকা ছিল উপরের দিকে। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকেও। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, হোমগার্ড, দমকল এবং স্থানীয় দল উদ্ধার কাজে নামেন। দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতরে থেকে এক এক করে সকল যাত্রীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। মৃত এবং আহতরা সকলেই হিমাচলের বাসিন্দা। নতুন প্রযুক্তি নির্ভর স্মার্ট পিডিএস ব্যবস্থা চালু হতে রেশন বন্টনে দেখা দিয়েছে ব্যাপক সমস্যা। সার্ভার এবং ব্যাকএন্ড সংক্রান্ত প্রযুক্তিগত ত্রুটির কারণে গত বুধ ও বৃহস্পতিবার থেকে কার্যত ব্যবস্থা অচল হয়ে রয়েছে বলে অভিযোগ। এর জেরে রেশন প্রাপ্য থাকা সত্ত্বেও বহু উপভোক্তাকে খাদ্যশস্য দিতে পারছেন না রেশন ডিলাররা। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়ে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের সচিব জগদীশ প্রসাদ মীনাকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। শুক্রবার খাদ্য সচিবের উদ্দেশ্যে লেখায় চিঠিতে সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, স্মার্ট পিডিএস চালুর প্রাথমিক পর্যায়ে প্রযুক্তিগত সমস্যা হওয়া উচিত স্বাভাবিক, কিন্তু বর্তমানে সার্ভার ঠিকমতো কাজ না করায় রেশন বন্টন কার্যত ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে উপভোক্তা ও রেশন ডিলার দুপক্ষের উপরেই। সংগঠনের অভিযোগ, রেশন দিতে না পারায় রেশন দোকানগুলোতে উপভোক্তাদের ক্ষোভ বাড়ছে। অথচ এই পরিস্থিতির জন্য ডিলারদের কোনো ভূমিকা নেই। দপ্তরের সার্ভার এবং সিস্টেমের সমস্যার কারণেই লেনদেন সম্পন্ন করা যাচ্ছে না। ফলে উপভোক্তাদের মধ্যে কোনো বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হচ্ছে। অন্যদিকে তেমন ডিলারদেরও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে সংগঠনের তরফে 2টি তাৎক্ষণিক পদক্ষেপের দাবি জানানো হয়েছে। সার্ভার স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপভোক্তাদের ভিডিও রেকর্ড করে এবং তাদের মোবাইল নাম্বার সংরক্ষণ করে রেশন দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। বিকল্প হিসেবে সরকারি বিজ্ঞপ্তি বা প্রচারের মাধ্যমে উপভোক্তাদের জানিয়ে দেওয়ার দাবি উঠেছে যে প্রযুক্তিগত সমস্যার জন্য রেশন বন্টন ব্যাহত হচ্ছে এবং এর জন্য ডিলারেরা দায়ী নন। প্রয়োজনীয় সিস্টেম স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেয়ার প্রাইস শপ বন্ধ রাখার অনুমতিও চেয়েছে সংগঠন। শুধু সার্ভার বিভ্রাট নয়, দুয়ারে রেশন প্রকল্প নিয়ে সমস্যার কথা চিঠিতে তুলে ধরা হয়েছে। প্রকল্পটি এখনও চালু থাকায় ডিলারদের নির্দিষ্ট ক্লাস্টারে গিয়ে রেশন বন্টন করতে হচ্ছে, কিন্তু স্মার্ট পিডিএস কাজ না করায় সেখানে গিয়ে লেনদেন সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। ফলে যাতায়াত এবং অন্যান্য খরচ বহন করেও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ডিলাররা। এছাড়া কয়েকটি রেশন দোকানের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে খাদ্যশস্য পৌঁছালেও প্রযুক্তিগত সমস্যার কারণে ডিজিটাল চালান তৈরি করা যাচ্ছে না। ফলে ডিলারদের ইপিওএস যন্ত্রে সেই মজুদ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এর ফলে রেশন বন্টন ব্যবস্থায় আরও জটিলতা তৈরি হয়েছে। এই অবস্থায় প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি ডিলারদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার আবেদন জানিয়েছে সংগঠন। একই সঙ্গে উপভোক্তাদের জন্য সম্ভাব্য সংঘাত, আর্থিক ক্ষতি এবং অযথা হয়রানি থেকে ডিলারদের সুরক্ষার জন্য খাদ্য দফতরের জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে। গ্রাম আছে, গ্রামবাসীরা আছেন, অথচ সরকারি খাতায় গ্রামের অস্তিত্ব নেই। জনগণনা শুরু হতে অস্তিত্ব সংকটে হুগলির গ্রাম। কি হবে বাসিন্দাদের? তারা কি দেশের জনগণ হিসাবে স্বীকৃতি পাবে না? হুগলির বরাগড় বিধানসভা চুচুড়া মগরা ব্লকে হয়েরা দেখসই গ্রাম পঞ্চায়েতে 18টি গ্রাম আছে। তার মধ্যে একটি গ্রাম হলো খোলসি। এই গ্রামের বাসিন্দা প্রায় 2200। এর মধ্যে ভোটারদের সংখ্যা 1200। পঞ্চায়েতের বাকি 17টি গ্রামে সেন্সাস কোড আছে, সরকারি খাতায় নাম আছে, নেই শুধু খোলসি গ্রামের নামই। এর ফলে সরকারি কাজ, জন্ম মৃত্যু শংসাপত্র, আধার কার্ডে নিজের গ্রামের নাম তুলতে পারেন না গ্রামবাসীরা। চিঠি বা পার্সেল এলেও তা 1 কিলোমিটার দূরে দেখসই গ্রামের ঠিকানায় আসে। অনেক সময় তা ফিরেও যায়। এখন জনগণনা শুরু হয়েছে। প্রথম পর্যায়ে সেলফ এনুমারেশনে কাজ চলছে। সেই কাজ করতে গিয়ে সেন্সাস পোর্টালে নিজেদের গ্রামের নাম খুঁজে পাচ্ছেন না খোলসি গ্রামের বাসিন্দারা। এরপরেই সবাই মিলে সরকারি মহলে এই বিষয় নিয়ে চিঠি দিয়ে আবেদন করেন। গ্রাম পোস্ট অফিস, থানা, জেলা পিনকোড দিয়ে যে ঠিকানা লেখা হয় সেই ঠিকানায় সরকারি রেকর্ডে খোলসি গ্রাম না থাকায় নিজের গ্রামের নাম সরকারি জায়গায় তুলতে বিডিও, এসডিও, ডিএম থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য যে গ্রামে তারা বসবাস করেন সেই গ্রামকে কখনো পাড়া, কখনো রাস্তা, আবার কখনো কোনো বিল্ডিং এর নামে পরিচিত হতে হচ্ছে। তাই গ্রামবাসীরা চাইছেন জনগণনার কাজ যখন শুরু হয়েছে তখন
গ্রামের নামে সরকারি সিলমোহর দেওয়া হোক। গ্রামেরই এক বাসিন্দা প্রশান্ত ঘোষ বলেন, ঠিকানায় পিনকোড দেখে গ্রামের নাম খুঁজে না পেয়ে অনেক সময় চিঠিপত্র ফিরে চলে যায়। চিঠি এসেছে জানতে পারলে পাশের গ্রাম থেকে নিয়ে আসতে হয়। সরকারি পোর্টাল থেকে আমাদের গ্রামের নাম পুরোপুরি বাদ হয়ে গিয়েছে। আমরা বেশ কিছুদিন আগেই বিষয়টি জানতে পেরে প্রশাসন সরকারের কাছে আবেদন জানিয়েছি। ভোটার কার্ড নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, সেটাকে মেটানো হয়েছিল। এবার জনগণনা শুরু হয়েছে, দেখা যাচ্ছে আমাদের গ্রামের নাম নেই। পাশের গ্রাম দিক সইয়ে আমাদের গ্রামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গ্রামের আরেক বাসিন্দা অপূর্ব ঘোষের সন্তান জন্মায় 8 মাস আগে চুচুড়া হাসপাতালে। তার জন্মের শংসাপত্র দেওয়ার সময় খুলশি গ্রামের নাম আসেনি। এরপরই তারা খোঁজ খবর করেন। তাদের বক্তব্য, যতক্ষণ না সরকারি পোর্টালে স্বতন্ত্র গ্রাম হিসাবে খুলশিকে দেখানো হচ্ছে ততক্ষণ এই সমস্যা চলবে। যতদিন যাচ্ছে সবকিছু ডিজিটালাইজড হচ্ছে, তাতেই সমস্যা আরও বাড়ছে। এটা হঠাৎ করে গজে ওঠা কোনো গ্রাম নয়, তা সত্ত্বেও সেই গ্রামের অস্তিত্ব সরকারি জায়গায় নেই কেন, সেটাই প্রশ্ন। হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদরি এই বিষয়ে বলেন, ম্যাপ নিয়ে সমস্যা আছে, একটা প্রযুক্তিগত ত্রুটি আছে, ওই গ্রামকে ম্যাপিং করতে হবে। এ বিষয়ে সেন্সাসের ডিরেক্টরকে জানানো হয়েছে, আশা করি দ্রুত ম্যাপিং হয়ে যাবে। একযোগ স্কুলে যাননি, 12 বছর ধরে স্কুলে না গিয়ে শুধু এলাকায় নেতাগিরি চলেছে, কিন্তু বেতন তুলে নিয়েছেন প্রতি মাসে মাসে। এমনই অভিযোগ উঠল শিক্ষক তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদহের হবিবপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি দিনের পর দিন স্কুলে না গিয়ে বেতন নিয়েছেন। উল্লেখ্য, ওই ব্যক্তির স্ত্রী পঞ্চায়েতের প্রধান। মালদহের হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের আইহো চক্রে কাঁঠাল বানপুর প্রাথমিক বিদ্যালয়ের এক পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ জমা পড়েছে শিক্ষা দফতরে। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও হবিবপুর বিজেপির নেতৃত্ব। স্থানীয় বাসিন্দা ত্রিদীপ রায় সহ কয়েকজন এই অভিযোগ দায়ের করেন গত 27 জুন। তাদের অভিযোগ, কাঁঠাল বানপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায় দীর্ঘ প্রায় 12 বছর বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও বেতন নিয়েছেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পার্শ্ব শিক্ষক মৃগাঙ্ক মোহন রায়। তার দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শারীরিক অসুস্থতার কারণে তিনি কিছুদিন বিদ্যালয়ে যেতে পারেননি বলে জানান। তবে তার দাবি, 12 বছর স্কুলে না যাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি মনে করেন তার স্ত্রী যাতে প্রধান পদ ছেড়ে দেয়, সেই কারণেই ষড়যন্ত্র করা হয়েছে। তাকে ফোনে হুমকি দেওয়ার পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ থেকে তার স্ত্রীকে ইস্তফা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এলাকার কয়েকজন বড় বিজেপি নেতা এই চাপ সৃষ্টি করছেন। তবে তদন্ত হলে তিনি সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারী কর্তৃপক্ষের সামনে তুলে ধরবেন বলে জানান পার্শ্ব শিক্ষক। বিদ্যালয় প্রধান শিক্ষক নিশীথ কুমার পাল জানান, স্ত্রী প্রধান হওয়ায় মৃগাঙ্ক রায় মাঝে মধ্যে স্কুলে যেতেন না, তবে টানা 12 বছর যাননি, এই তথ্য সঠিক নয় বলে দাবি করেন তিনি। অন্যদিকে বিজেপির হবিবপুর মণ্ডল 4 এর সভাপতি জহর মুর্মু অভিযোগ, এই পার্শ্ব শিক্ষক একসময় তৃণমূল কংগ্রেসের হবিবপুর ব্লক যুব সভাপতির দায়িত্বে ছিলেন এবং তার স্ত্রী বর্তমানে জাজইল গ্রাম পঞ্চায়েত প্রধান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।